আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজ বিডিএর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ভারতে গিয়ে ফেঁসে গেলেন মির্জা আব্বাস। এক ঢিলে 4 পাখি শিকার করল ভারত। শেখ হাসিনাকে সুখবর দিলেন মোদি। জামিন পেয়েই আইবির অ্যাকশন শুরু। এবার জানিয়ে দিব, হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ। ফেসবুকে ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে একটি জটিল ও বহুমাত্রিক রাজনৈতিক চিত্র সামনে এসেছে। এতে একদিকে রয়েছে সীমান্ত পারাপার, গ্রেফতার ও আইনি পদক্ষেপের খবর, অন্যদিকে আঞ্চলিক কূটনীতি, ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক কৌশলের প্রশ্ন। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মির্জা আব্বাস, শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বনগাঁ এলাকা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতারের খবর প্রকাশের মাধ্যমে ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ হয়। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে। এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন, কেন তিনি সেখানে অবস্থান করছিলেন এবং তার পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে। এই গ্রেফতার প্রসঙ্গের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনি অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আইভি রহমানের বিরুদ্ধে দায়ের করা 2টি মামলায় হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, তাকে নতুন কোনো মামলায় হয়রানিমূলকভাবে জড়ানো যাবে না। এই নির্দেশনা দেশের বিচার ব্যবস্থার একটি তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরে, যেখানে ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। মির্জা আব্বাসকে ঘিরে আরও একটি আলোচনার জন্ম হয়েছে তার অনুপস্থিতি নিয়ে। তাকে খুঁজে না পাওয়া, অসুস্থতার গুঞ্জন এবং ভারতে আত্মগোপনের অভিযোগ সব মিলিয়ে একটি অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। তবে এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ও আইনি প্রক্রিয়ার ওপর। এই ঘটনাগুলোর পটভূমিতে উঠে এসেছে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতির একটি বড় প্রশ্ন, কেন শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর ভারত দীর্ঘ সময় নীরব ছিল। অনেকেই ধারণা করেছিলেন ভারত হয়তো সরাসরি কোনো পদক্ষেপ নেবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভারত প্রকাশ্যে তেমন কোনো কঠোর অবস্থান নেয়নি। ভারতের এই অবস্থানকে ব্যাখ্যা করতে গিয়ে আলোচনায় এসেছে দেশটির শীর্ষ নীতিনির্ধারকদের নাম। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে ধাপে ধাপে পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা করা হয়েছে। এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সরাসরি সংঘাতে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। বিশেষ করে যখন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময় ভারত বিরোধী বক্তব্য ও উত্তেজনা তৈরি হয়, তখনও দিল্লি সংযত অবস্থান বজায় রেখেছে। 7 সিস্টার্স অঞ্চল এবং কলকাতাকে ঘিরে বিতর্কিত বক্তব্য সত্ত্বেও ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেয়নি। এই প্রেক্ষাপটে একটি বিশ্লেষণ সামনে এসেছে যে ভারতের লক্ষ্য ছিল একাধিক কৌশলগত উদ্দেশ্য অর্জন করা। সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে যেখানে বড় ধরনের সংঘর্ষ ছাড়াই তাদের স্বার্থ সংরক্ষিত থাকবে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আন্তর্জাতিক চাপ এড়ানো এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা, এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রসঙ্গ উঠে এসেছে। তবে এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং রাজনৈতিক আলোচনার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। 2024 সালের 5ই অগস্টের ঘটনাপ্রবাহ এই আলোচনার কেন্দ্রে রয়েছে, যখন ঢাকায় গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতা পতন হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। এই ঘটনার পর আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি হয়, যেখানে বাংলাদেশ, ভারত এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা নতুনভাবে মূল্যায়িত হতে শুরু করে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল সমীকরণ তৈরি করেছে। একদিকে রয়েছে ব্যক্তিগত ও দলীয় রাজনীতি, অন্যদিকে রয়েছে আঞ্চলিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক।
মির্জা আব্বাসের গ্রেফতার, আইনি প্রক্রিয়া, শেখ হাসিনার অবস্থান এবং ভারতের কৌশল সবকিছু মিলিয়ে একটি পরিবর্তনশীল রাজনৈতিক চিত্র তৈরি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘটনাগুলো কিভাবে এগোয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয়, কারণ প্রতিটি পদক্ষেপ শুধু একটি দেশের নয় বরং পুরো অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাম্প্রতিক একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা, উদ্বেগ এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় রাতের আধারে মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন চরে প্রায় শতাধিক যুবলীগের নেতাকর্মী একত্রিত হয়ে শপথ নিচ্ছেন। তাদের মূল বক্তব্য, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রায় 2 মিনিট 41 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি সোমবার দুপুর থেকে অনলাইনে ভাইরাল হতে শুরু করে। এতে দেখা যায় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতে শপথ নিচ্ছেন। পুরো কর্মসূচির নেতৃত্ব দেন চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। তিনি শপথ বাক্য পাঠ করান এবং উপস্থিত সবাই একসঙ্গে তা অনুসরণ করেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে তাদের এই কর্মসূচির উদ্দেশ্য হল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে তারা সংগঠিতভাবে প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সূত্র অনুযায়ী কর্মসূচিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজন করা হয়। মেঘনা নদীর তীরবর্তী দুর্গম ও নির্জন একটি স্থানে এই জমায়েত অনুষ্ঠিত হয়, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি খুবই সীমিত। এই ধরনের গোপন আয়োজন স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে, বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। সেখানে এ ধরনের প্রকাশ্য শপথ ভিডিও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। 5ই অগাস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসে। সেই সময় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী প্রকাশ্যে সক্রিয় না থেকে আত্মগোপনে চলে যান। ফলে হঠাৎ করে এমন একটি ভিডিও প্রকাশ পাওয়া অনেকের কাছেই অপ্রত্যাশিত এবং তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে, যেখানে দলীয় কর্মীদের মধ্যে সংগঠিত হওয়ার একটি প্রচেষ্টা স্পষ্ট। এই ঘটনার পরপরই স্থানীয় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। চর কালকিনি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সংগঠন যুব দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, গত 15 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের ওপর নানা ধরনের নিপীড়ন চালিয়েছে এবং এখন তারা আবারও এলাকায় অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তার মতে, শান্তিপূর্ণ কমলনগরকে অশান্ত করার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। ওমর ফারুক আরও বলেন, চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন জমায়েত কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। এটি একটি সংগঠিত প্রস্তুতির ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যদিকে এই ভিডিও প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এমন গোপন কার্যক্রম এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। বিশেষ করে রাতের আঁধারে দুর্গম এলাকায় শতাধিক লোকের একত্রিত হওয়া সাধারণ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কমলনগর থানার ভারপ্রাপ্ত অধীক্ষক ফরিদুল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক শান্তি বজায় রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই শপথ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। এই ঘটনাটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি দেখায় দলীয় সংগঠনগুলো এখনও বিভিন্নভাবে সক্রিয় রয়েছে, যদিও তারা অনেকেই প্রকাশ্যে আসছে না। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে রাজনৈতিক মাঠে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, এই ধরনের গোপন শপথ কর্মসূচি মূলত সংগঠনের ভেতরে মনোবল বাড়ানোর একটি প্রচেষ্টা হতে পারে। তবে এটি যদি প্রকাশ্যে আসে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এটিকে নেতিবাচকভাবে দেখছে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে কমলনগরের এই ভিডিও শুধু একটি স্থানীয় ঘটনা নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। এখানে যেমন দলীয় আনুগত্য এবং সংগঠনের সক্রিয়তা দেখা যাচ্ছে, তেমনি প্রতিপক্ষ
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং প্রশাসনের ভূমিকার প্রশ্নও সামনে আসছে। এখন দেখার বিষয় হল প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়। কারণ একটি ভিডিও কখনো কখনো শুধু একটি মুহূর্ত নয়, এটি হতে পারে একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা।